So hello everyone, welcome to my another video. আর এই ভিডিওটা আসতে আসলে অনেক লেট হয়ে গেছে। তো এটা লেট হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে আমি লাস্ট 2 সপ্তাহ ধরে আসলে অনেক অসুস্থ ছিলাম। আমার আসলে অনেক ঠান্ডা, জ্বর, কাশি এসব কিছু হয়েছিল। আর এইটার কারণ হচ্ছে মন্ট্রিয়ালে এখন একটা নতুন ভাইরাল ফিভার আসলে আসছে। এটা আসলে এখন সবারই হইতেছে অলমোস্ট। আর একটা কারণ হচ্ছে আমি আসলে যেখানে কাজ করি, যে রেস্টুরেন্টে আমি কাজ করি, তো আমাকে দিয়ে ওরা বাইরে একদিন কাজ করেছিল। তো ওই দিন আসলে বাইরের টেম্পারেচার অনেক বেশি ছিল, -28-এর মতো ছিল, আর প্লাস প্রচুর উইন্ড ছিল। তো সেই সব কিছুর কারণে আসলে ওই ঠান্ডাটা একদম আমার বুকে লেগে যায়, আর যেটার পর থেকে আসলে আমার বাসায় এসে অনেক জ্বর ছিল। আর এখন যেহেতু আসলে রামাদান চলতেছে, তো অবভিয়াসলি রোজা রেখে এত আসলে হেভি ওয়েট লিফট করার কারণে আমার শরীর একদম উইক হয়ে যায়। তো এই কারণে আমার আসলে বডি অনেক ওয়েটও লস হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ। এখন আসলে আমি লাস্ট 10-12 দিন ধরে কাজ করতে পারি নাই। আর এখানে কানাডার হিসাব যে সবাই আপনারা জানেন, যে আপনি আসলে যত কাজ করবেন ওই পরিমাণেই আপনি টাকা পাবেন। যেহেতু এখানে আওয়ার ভিত্তিক কাজ, তো যেহেতু আমি 10 দিন কাজ করি নাই, তো সেই হিসাবে আসলে আমি বাংলাদেশের টাকা যদি আমি হিসাব করি, অলমোস্ট 50,000 টাকার মতো আমার টাকা লস হয়ে গেছে। আর আজকে আসলে ভিডিওতে আমি আলাপ করব যে কানাডার হেলথ সেক্টরটা কী পরিমাণ বাজে। এইটা আসলে মানে যারা এখানে আসে নাই তারা কখনো এটা আন্দাজও করতে পারবে না। তো আমি যখন আসলে ফার্স্ট অসুস্থ হই, তো আমার যেহেতু হেলথ ইন্স্যুরেন্স কার্ড আছে, তো আর আমি যেহেতু এখন স্টুডেন্ট এখানে, তো আমার ভার্সিটি থেকে আমার হেলথ ইন্স্যুরেন্স কার্ডটা দেওয়া, যদিও এটা ফ্রি না। এটার জন্য আমি ওদেরকে 1 বছরে অলমোস্ট $1,000 মতো টাকা পে করছি আমি। তো আমি আসলে অসুস্থ হওয়ার পরে আমি আমার ভার্সিটির সেই হেলথ সেন্টার যেটা আছে সেটাকে আমি আসলে ইমেল করছি। তো ওরা আসলে সেই ইমেলে রিপ্লাই দিয়েছে আসলে অলমোস্ট 4 দিন পরে। আর এখানে 4 দিন পরে ওরা বলছে যে তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট নাও। তো আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছি। সেই অ্যাপয়েন্টমেন্ট আসতেও আমার অলমোস্ট আরও 4-5 দিন সময় লাগছে। তো ততদিনে দেখা গেছে আমার শরীরের অবস্থা তো অলমোস্ট অনেক বেশি খারাপ হয়ে গেছে। আর আমি বাংলাদেশ থেকে যেই সব মেডিসিন আনছিলাম, তো ওগুলো আমি খাওয়া স্টার্ট করে দিচ্ছি অতদিনে। কিন্তু এখন এখানে সমস্যা হচ্ছে যে আমি আসলে ভুলে কোনো অ্যান্টিবায়োটিক আনি নাই। তো অ্যান্টিবায়োটিক না আনার কারণে আমি যে এইখান থেকে যে একটা অ্যান্টিবায়োটিক কিনবো সেটার কোনো অপশন নাই। কারণ এইখানে হচ্ছে আপনার কোনো ডাক্তারের রেফারেন্স ছাড়া আপনি কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ কিনতে পারবেন না। তো যাই হোক, আসলে অলমোস্ট 7-8 দিন চলে যাওয়ার পরে আমি ফাইনালি অ্যাপয়েন্টমেন্ট পাই। তো আমি ভার্সিটি তো আমাদের যে হেলথ সেন্টার আছে সেইখানে যে ওয়াক ইন ক্লিনিক আছে, তো ওইখানে আমি যে আসলে কথা বলি। তো সে আসলে কোনো স্পেশালাইজড ডাক্তার না, সে জাস্ট আমি একটা রেগুলার ডাক্তার। তো আমি যখন তাকে যে বলি যে আমার এই সমস্যা, তো অতদিনে আমি অলমোস্ট অনেকটা সুস্থ হয়ে গেছি। তো তারপর আমি তার কাছে যাই, যে আমি বলি যে আমার এরকম মানে ঠান্ডা লাগছে, আমার এত ডিগ্রি জ্বর ছিল। তো সে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি ভালো মতো রেস্ট নাও, তুমি বাসায় বেশি বেশি পানি খাও, তুমি দেখেছো ফলমূল খাও, এইসব কিছু করো। তো আমি যখন তাকে বলি যে আচ্ছা তাহলে তুমি আমাকে একটা স্পেশালাইজড ডাক্তারের কাছে তুমি আমাকে রেফার করে দাও, তো তখন সে বলতেছে আচ্ছা দেখো আমি তোমাকে রেফার করতে পারি, কিন্তু এটা তোমার অনেক সময় লাগবে, অলমোস্ট তোমার 1-2 মাস লাগতে পারে অ্যাপয়েন্টমেন্টের জন্য, মানে আরও অনেক বিশাল কাহিনী। তো যাই হোক, তো পরে অতদিন আসলে অলমোস্ট আমি নিজেই সুস্থ হয়ে গেছি। আর এখানে ওদের হিসাব আলাদা, কারণ হচ্ছে ওরা আপনাকে বলবে যে তুমি বাসায় থাকো, তুমি বাসায় থেকে তুমি রেস্ট নাও, তুমি বাসায় থেকে তুমি এটা করো, এটা খাওয়া দাওয়া করো। বাট যেটা আসলে আমাদের পক্ষে সম্ভব না, কারণ দেখা গেছে যে আমি যদি বাসায় 1 মাস রেস্ট নেই, আমি হয়তো অনেক আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যেতাম, আরও ভালোভাবে সুস্থ হয়ে যেতাম। বাট আমার পক্ষে সেটা সম্ভব না, কারণ আমি যদি 1 মাস কাজ না করি, আমি তাহলে বাসার ভাড়া দিতে পারবো না, আমার সামনে সেমিস্টার ফিস আছে, মানে একটা বিরাট একটা ফিনান্সিয়াল একটা খারাপ অবস্থার ভিতরে আমাকে তখন যাওয়া লাগবে। আর এখন আর এখানে আগের মতো সেই স্নোফল নাই, কারণ যেহেতু মার্চ মাস এসে পড়ছে, তো আস্তে আস্তে করে সামার আসতেছে। আর ওয়েদার খুবই ভালো, আজকে ওয়েদারটা অনেক ভালো। এই যে আজকে চারপাশে আসলে আগে যেসব বরফ পড়ছিল সেই সব বরফই আছে, কিন্তু অনেক রোদ বলা চলে। আজকে ফুল সানি ডে, যদিও এখানে আসলে অনেক রোদ প্লাস ওয়েদারও ভালো, তারপর আমি জ্যাকেট পরে আসি। তো এটার কারণ হচ্ছে যে আসলে এইখানে আমাদের বাংলাদেশের মতো সামার খুব বেশি একটা পড়ে না। এখানে যে সামার পড়ে, ওই সামারে হালকা পাতলা একটা জ্যাকেট আসলে গায়ে দেওয়াই লাগে। আর অনেক ক্যানাডিয়ান আছে, তারা আসলে এই
জাস্ট এই সামারের মধ্যে তারা নর্মাল গেঞ্জি পরে বের হয়, বাট আমার পক্ষে সেটা সম্ভব না, যেহেতু আমি খুব একটা গরম দেশ থেকে আসছি। তো এখন পর্যন্ত আমার বডিতে সেই জিনিসটা অ্যাডজাস্ট হয় নাই। আর আপনারা সবাই আসলে নিউজ দেখছেন যে কানাডার প্রাইম মিনিস্টার যে ছিলেন জাস্টিন ট্রুডো, তো উনি তো পদত্যাগ করছেন, তো ওনার বদলে এখন আসছেন মার্ক কার্নি। তো মার্ক কার্নি উনি আসলে কানাডার গভর্নর ছিলেন আগে, তো এখন রাইট না উনি হচ্ছেন কানাডার প্রাইম মিনিস্টার। আর যতদূর আমি শুনলাম আসলে উনি খুব বেশি একটা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি না, তো এই কারণে এখন এই কারণে উনি আসার পরে কানাডার ভিসার উপরে একটা বড় ধরনের একটা ইফেক্ট পড়তে পারে। আর এখন তো স্টুডেন্টরা যারা আছে তারা তো আর অ্যাসাইলাম ক্লেম করতে পারবে না, আর ইভেন আগে যারা অ্যাসাইলাম ক্লেম করছে তো ওদেরও ফাইল এখন আটকে আছে, তো আসতে অনেক আসলে সময় লাগতেছে। তো আপনারা যারা আসলে কানাডায় আসবেন আমি বলবো যে লিগ্যালভাবে আসেন, আসার পরে অ্যাসাইলাম এইসব ক্লেম না করাই ভালো। কারণ আমি এরকম অনেক মানুষকে চিনি প্রায় 8-9 বছর হয়ে গেছে, তাদের এখন পর্যন্ত কোনো ডকুমেন্ট হয় নাই, তারা আসলে তাদের দেশে পারতেছে না যাইতে। তো এর ভিতরে একজন আছে যার আসলে মা ইন্তেকাল করছে, তো তাও সে আসলে সে তাকে যে দেখতে পারে নাই, কারণ তার যেহেতু এখানে কোনো ডকুমেন্ট নাই। তো একবার কানাডাতে এসে যে অ্যাসাইলাম ক্লেম করে তার ডকুমেন্ট না হওয়া পর্যন্ত সে আসলে তার দেশে অথবা আশেপাশে কোনো দেশেই সে পারবে না যাইতে। তো এই জিনিসটা আসলে আমার কাছে খুবই একটা খারাপ লাগছে যে তার মা মারা গেছে, সে তাকে শেষ পর্যন্ত আর দেখতে পারে নাই, আর অলমোস্ট 8-9 বছর হয়ে গেছে সে কোথাও পারতেছে না যাইতে। তো এই লাইফটা আসলে অনেক হার্ড একটা লাইফ। আর আপনাকে হয়তো বা বাংলাদেশ থেকে অনেকেই বলতে পারে যে না আপনি কানাডায় যান অথবা অন্য কোনো দেশে যান, সেখানে যে আপনি অ্যাসাইলাম ক্লেম করেন, একবার অ্যাসাইলাম ক্লেম করার পরে আপনি হয়তো কয়েক বছরের ভিতরে আপনার ডকুমেন্ট হয়ে যাবে, তখন আপনার লাইফ নিয়ে ইজি হয়ে যাবে। বাট আসলে এখানে বাস্তবতা অনেক ভিন্ন। এইখানে যারা আসলে অ্যাসাইলাম ক্লেম করে তো ওদেরকে কেউ আসলে ভালো চোখে দেখে না, ওরা ভালো কোথাও আসলে জবও করতে পারে না। নর্মাল যেসব জব আছে খুবই অড টাইপের জব আছে, তাও অনেক অল্প টাকায়, কারণ যারা অ্যাসাইলাম ক্লেম করে তাদের আসলে একটা প্রপার ডকুমেন্ট থাকে না। তো সেই কারণে তারা বেস পেড থেকেও যে কম পে আছে, তো সেই টাকায় আসলে তারা জব করে। তো আপনাদের যাদের আগে হয়তো চিন্তা ছিল কখনো যে দেশের বাইরে যে অ্যাসাইলাম ক্লেম করবেন, আমি বলবো যে সেই চিন্তাটা বাদ দেওয়াই ভালো। আর ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে আসলে একটা কাহিনী শেয়ার করতে চাই, আর যেটা আসলে আমার সাথে হয়েছে একটা ইনসিডেন্ট। আর সেটা হচ্ছে আমি যেহেতু আসলে মন্ট্রিয়ালে থাকি, আর মন্ট্রিয়ালের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ, তো এখানে আসলে ফ্রেঞ্চটা খুবই ইম্পর্টেন্ট। আমি মোটামুটি হালকা পাতলা একটু ফ্রেঞ্চ পারি, বাংলাদেশ থেকে আমি কিছুদিন ফ্রেঞ্চ শিখে আসছি, আর এখানে এসেও আমি আসলে একটু ফ্রেঞ্চ শেখার ট্রাই করতেছি। তো আমি আসলে যেই রেস্টুরেন্টে কাজ করি, তো রেস্টুরেন্টটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট হলেও ওইখানে দেখা গেছে যে ম্যাক্সিমাম কাস্টমার যারা আছে তো তারা আসলে ফ্রেঞ্চ। তো এই কারণে আসলে ফ্রেঞ্চ এখানে টুকটাক একটু কনভারসেশন আমাদের কাস্টমারদের সাথে করা লাগে। তো এটা লাস্ট উইকের কাহিনী। তো আমি একটা কাস্টমার কাছে যখন আমি যাই, তো কাস্টমার আমাকে জিজ্ঞেস করতেছে ভু পাখলে ফ্রস্টে, মানে তুমি কি ফ্রেঞ্চ বলতে পারো? তো আমি তখন বলছি যে হ্যাঁ আমি উই জপ পাখল আমপর ফ্রস্টে এ জাপ হল ফ্রস্টে, যে হ্যাঁ আমি আসলে অল্প অল্প ফ্রেঞ্চ পারি, আমি ফ্রেঞ্চ শিখতেছি। জসু এত দিয়া ইউনিভার্সিটিতে কনকখ দিয়া আমি বলছি যে আমি আসলে কনকর্ডিয়ার একটা স্টুডেন্ট এখানে, তো আমি এখানে আসছি স্টুডেন্ট হিসাবে। তো পরে সেই কাস্টমার আসলে আমার সাথে অনেক রাগ করছে, আমাকে সে বলতেছে যে হ্যাঁ তুমি ফ্রেঞ্চ পারো না, তুমি ফ্রন্টে কেন কাজ করতেছো, মানে সে আসলে আমার সাথে একটা রেসিস্ট আচরণ করতেছে। তো সে আমার রেস্টুরেন্টে যে ওয়েটার আছে, সে অন্য একটা ওয়েটারের কাছে আমার নামে সে কমপ্লেন করছে যে হ্যাঁ তোমাদের রেস্টুরেন্টে ফ্রেঞ্চ পারে না, তারপরও সে ফ্রন্টে কেন কাজ করতেছে, মানে সে ফ্লুয়েন্ট পারে না, তারপরও কেন সে ফ্রন্টে কাজ করতেছে। তো আমার যে ওয়েটার আছে সে আসলে আমার পক্ষ নিয়ে কথা বলছে, সে বলছে যে দেখো ও তো শিখতেছে, তুমি অ্যাটলিস্ট তাকে সেটা অ্যাপ্রিসিয়েট করো। তো এই হলো আসলে কাহিনী এখানে, যে এখানে এরকম অনেক ল্যাঙ্গুয়েজ রেসিস্ট টাইপের মানুষ আছে যারা দেখা গেছে যে মন্ট্রিয়ালে ফ্রেঞ্চ না পারলে আপনাকে অপমান করতে পারে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর নেক্সট ভিডিওতে আসলে আমি আলাপ করব যে মন্ট্রিয়ালে কোন কোন ইউনিভার্সিটি আছে, আর কিছু কম টাকার ইউনিভার্সিটি মন্ট্রিয়ালের মধ্যে আমি ট্রাই করব আপনাদেরকে সেটা সাজেস্ট করার জন্য। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।